যে বললেন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তার সাথে আমি আরেকটা শব্দ যোগ করার পক্ষে, সেটা হচ্ছে সমতা ভিত্তিক। কারণ গণতন্ত্র জিনিসটা হয়েছে, দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্যরূপ। কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সমতা অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি। এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরো পরে কেবল 14, 18, 24-এর নির্বাচন, সেটা মনে করতে পারেন। কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সত্যি আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি, আমি সামান্য মানুষ, মাত্র শিক্ষকতা করে জীবন যাপন করি, আপনাদের মতো আমি সংবাদ রাখি না। আমি একটু পুরনো দিনের কথা বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে, কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে, সেটার মধ্যে 3টা শব্দ ছিল, সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই 3টা কথা ব্যানার করে লেখা উচিত ছিল, যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাঠি দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেভাবে নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে, একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনি যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা নিয়ে অনিষ্ট। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই লেসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছেন, এবং সেখানে তারা তাদের কিভাবে অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি, যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কম্ব্যাটেন্ট। আজকে কম্ব্যাটেন্ট তো এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সেই কাহিনী আমরা সবাই জানি। আবু গারায়েব কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পচন তো মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বী দেশ যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা তো এই কাজ করেছে, এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। 2 নম্বরে আমি বলবো, এখন আমি নিজের পেশায় আসি। আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি। আপনারা বলুন, আমি একদম নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের এই আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম ঘরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। তাদের কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। এই জন্য আমাদের সামনে এই অগ্নি পরীক্ষা আছে। প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে, আমি বলবো এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম,
কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিলেন। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ফিয়ার। এই 4টা ধরেন মার্কিন দেশের ডক্ট্রিন। আমাদের দেশে সেই ন্যূনতম দাবিগুলি তো বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন, এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোন ধর্মকে নিপীড়ন করা হবে, কোন জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হইবে। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ যে দুনিয়ার ডয়চল্যান্ড উবার আলেস, আমরা বলি বাংলা ল্যান্ড উবার আলেস। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে ফেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে নাজেল হয় না, এটা আমাদের মধ্য থেকে উদ্ভূত হয়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম, যে বেহাত বিপ্লব 1971 বইটা যখন আমরা প্রকাশ করলাম, আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি, কিন্তু দেখি যে এখন তরুণেরা এটা পড়ছে। সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ শোভার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন, এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই। এই বেইমানিটা করতে হবে। আজকের বিকৃতি শুরু হয়েছে আমাদের যে ভিত্তি গোড়ার মধ্যেই, ইতিহাসকে বিকৃতি। আরেকটা বলি, আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন, এবং তরুণেরা যদি বলেন এর দ্বিতীয় স্বাধীনতা, আমরা তাদেরকে আপত্তি করতে পারি না, কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল। এটা শুধু আমার তৈরি করা কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, উনি অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতার চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন। এখন বলি আমি, আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল? আমরা সেটা কোনদিন সেলিব্রেট করি না। 15ই আগস্ট, 14ই আগস্ট, 2 তারিখেই 1947 সনে হয়েছিল। একটা ভারতের স্বাধীনতা দিবস, ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দিকে স্বাধীনতা দিবস ঠিক করে না, তাই 15ই আগস্ট করেছে, আর পাকিস্তান করেছে 14ই আগস্ট। বাংলাদেশে এখন 14 আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে 71-এ সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই যে দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এবং 24-এর 5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায় আছে, আমাদের জিনিসটা বুঝতে হবে। আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 1952 সন থেকে। 1952 সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপানতলে আমরা যে শত প্রাণ বলি দেই নাই, আর তার কোনো উল্লেখ নাই। যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে 1857 সনে সিপাহীদেরকে আনটা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেইটার কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে? 1957 সনে, আমার যে বছর জন্ম তার আগের বছর, এইখানে সমস্ত পত্রিকা, ইত্তেফাক বলেন, পাকিস্তান অবজারভার বলেন, সবাই বিশেষ সংখ্যা বের করেছিল 1857 সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে, যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রেবেলিয়ন বলে, ইন্ডিয়া করেছিল 1857 বলে। কিন্তু 2007 সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসসিতে 150 বছর পালন করেছি। রাষ্ট্রীয়ভাবে কোনো বিশেষ সংখ্যা বের করেছি, এটাই বলে আসল ফ্যাসিবাদ। ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে 1952 সন থেকে শুরু হয়েছে। 52 সন মিথ্যা নয়, 71 সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন, এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটেও অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটাই ইতিহাস। তাহলে আপনি কোনটা স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণার
পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানে তো কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তা স্বাধীনতা দরকার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অধমভাবে পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। তাদের সাথে পড়ে আমরা কি শিখবো? এরা তো উচিত শিক্ষক নয়, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এই উচিত শিক্ষার অপর নাম হচ্ছে বিচার। আমি আর বেশি বলছি না। তারপরে ধর্মের প্রসঙ্গটা খুব স্পষ্টকাতর। অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে? আমাদের দেশে যদি শতকরা 100 জন লোকে একটি ধর্মের হয়, তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মনিরপেক্ষতা বলেন। আমি যদি বলি কি ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, সেটা তো খুবই দরকার। আমাদের আইনের শাসন চাই। ডক্টর মাহাদি হাসান অনুশাসন বললেন, আমি অনুটা বাদ দিতে চাই। আমাদের আইনের শাসন চাই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, শুধু সংবাদের ক্ষেত্রে নয়। তো সেই জন্য বলি, আসল কথা আসি, আমাদের এখন স্বাধীনতা প্রকৃত অভাব কোথায়? এই দেশের এখনো সরকারি হিসাবে শতকরা 26 জন লোক নাম দস্তখত করতে পারেন না। আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয়, বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি? যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার, এগুলি এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রাখা হয়েছে, যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না। কিন্তু দুনিয়া বদলেছে গত 80 বছরে, জাতিসংঘ বদলেছে, এই দাবিগুলো এখন আদায়যোগ্য। সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোন রকমের সার্বজনীনতা না আনতে পারেন, তাহলে দেশে গণতন্ত্র হবে কিভাবে? এটা অসম্ভব। স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে? দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয়, যেগুলো ধনতান্ত্রিক দেশ সেখানেও। এবং আমাদের জাতিসংঘের দাবিও চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক, তা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং তারপরেও পেশাগত শিক্ষার ক্ষেত্রেও যার যেটা ইনক্লাইনেশন সেইভাবে সে পেশা নেবে, এবং ইচ্ছা করলে সে পেশা পরিবর্তন করতে পারবে। আমাদের সেই স্বাধীনতা নেই। যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশ চলে যাওয়ার জন্য উন্মুখ হবে না, হবে না কেন? আমি তো এখানে তাদের জন্য কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি। আসুন আমরা সেই আশার প্রদীপ জ্বালাই। শিক্ষা, চিকিৎসা, এমন ঢাকা শহরের মতো শহর, এটাকে সভ্য শহর মনে করেন আপনি? এখানে একটা রেল লাইন বসাইছেন 9 মাইল বা 16 কিলোমিটার, আপনি এটা বললেন যে মেট্রো রেল করে আমি পৃথিবীর পর্যায়ে নিয়ে গেছি। কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয়ের শতকরা 6 ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে 50 বছরেরও বেশি আগে জাতীয়